এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট। কিন্তু শামীম এতিমখানার বারান্দায় বসে দুই হাত দুই পায়ের উপর মাথা নিয়ে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসার সুপার শামীমকে তার মোটা বেত দিয়ে মেরেছে। আসলে শামীম কোনো দোষ করেনি। আজ কয়দিন থেকে মাদ্রাসার সুপার শামীমকে বলতেছে এখান থেকে চলে যেতে। আর শামীম ঢাকা শহরের বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো বড় লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তাদেরকে পড়ানো হয় যাদের বাবা মা দুনিয়ায় নেই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা উপ ইউনিয়নে আছে। আর শামীমের বাবা মা মারা যাওয়ার পর শামীম ছোট থেকেই এই মাদ্রাসায় আসে। শামীম এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানার নিয়ম হচ্ছে ইন্টার পাস করার পর এখানে কেউ থাকতে পারে না। এই শামীম যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটির সুযোগ পেয়েছে, তাই আজ কদিন থেকে এতিমখানার সুপার তাকে যেতে বলেছে এবং ঢাকা শহরে থাকার জন্য শামীমের সব ব্যবস্থা করে রেখেছে। আর শামীম সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগে, বাবা শামীম, তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা, আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানে থাকবো তোমাদের সবার সাথে। দেখ বাবা, এইখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না। আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আব্বা, আমাকে এখানে এক কোণে জায়গা দিও, আমি এখানে নিজেকে মানিয়ে নিব। আমাকে সারাদিনে একবার খেতে দিও। আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো না। আমার কথা শোন। শুধু তুই না, যে যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথা শুনতেছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে। তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এইখান থেকে যেতে দিতেছি না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবে না। সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবে। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবে, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তোদের মানুষের মতো মানুষ করবি। আব্বা, আমি এমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করো না। আমি যাব না, আমি এখানেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি শুনবো না, যাব না আমি। সুপার শামীমের এমন কথা শুনে মোটা বেত দিয়ে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকে। কিন্তু শামীম তার কোনো উত্তর দেয় না আর কান্নাও করে না। শেষে যখন শামীমকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন শামীম বারান্দায় বসে কান্না করে। এখানে শামীমের একজন বন্ধু ছিল, তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসেবে তাদের কাছে রাখে। তারা অবশ্য শামীমকে নিতে চেয়েছিল, কিন্তু শামীমের মন এত বড়ই যে নিজে কষ্টে থাকবে, তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দেবে না। এই এতিমখানার সবাই শামীমকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো শামীম কারোর সাথে কোনো অন্যায় করে না। নিজের দোষ না থাকলেও অন্যের দোষ নিজের মাথায় পেতে নেয়। কারো গায়ে হাত তুলে না, কারো মুখের উপর কথা বলে না, আর পারলেও মানুষকে উপকার করে। শামীম এতটা সহজ সরল যে যে যাই বুঝুক না কেন, শামীম সেটাই মেনে নেয়। আর শামীমের নিজের কোনো ইচ্ছা বা আশা নেই। সবাই যখন খেলায় ব্যস্ত, তখন শামীম কান্না করাতে ব্যস্ত। শামীম সব খেলা জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তাই বলতেছে। এর কারণ অবশ্যই শামীম। শামীম এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বোঝাতে চাচ্ছে, কিন্তু কেউ বুঝতেছে না। তাই শামীম নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা, আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই শামীমের কথা শুনে মুখ বন্ধ করে নিল। কবে যাবি? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, আর মেয়েকে পড়াবে আর তার বাসায় থাকা খাওয়া করবে। আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব। তারপর সেখান থেকে শামীম বের হয়ে উজু করতে গেল। উজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়দিন আগে ও এখানে শামীমের সাথে আরো 6 জন ছিল। তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়। শুধু শামীম পড়ে আছে এখানে। পুরো রাত শামীম কান্না করছে। আজ এত বছর ধরে এক জায়গায় আছে, তার মায়ে কেটে উঠতে পারছে না। এত মানুষ, এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে শামীম? আর শহরের মানুষ যদি শামীমের আপন না হয়,
কোনোরকম ফজর পর্যন্ত জেগেছিল। মানে কান্না করেছে পুরো মেয়েদের মতো। সত্যিকারের শামীমের পাশে থাকবে কেউ নেই। শামীমকে শুধু ওর বন্ধু ভালোবাসতো, আর এতিমখানার সুপার। এখন তার শামীমকে কেউ ভালোবাসবে না। একা মানুষ, বাবা মারা যাওয়ার পর থেকেই খুব একা। শামীম তার জীবনে কাউকে আর পায়নি। ফজরের নামাজ পড়ে সে শামীম ঘুমাতে চলে গেল, আর রাতে কোনো কিছু খায়নি, তাই সে ঘুমাতে গেল। আর যদি শামীম এই রুম ছেড়ে দেয় তাহলে নতুন 7 জন ছেলে এখানে ঢুকবে। জোহরের আগে শামীমের ঘুম ভাঙে। শামীম গোসল সেরে কাপড় পরে উজুর করে নামাজ পড়ে এসে একটু খেলো। তারপর সে রুমে গিয়ে তার কাপড় গোছানো শুরু করে দিল। শামীম আজ যে শার্টটা পরেছে এই শার্টের ভিতর দিয়ে আরো 5 জন ঢুকতে পারবে। এখানে এতিমদেরকে বাইরের দেশের মানুষের ব্যবহার করা পুরাতন পোশাক দেওয়া হয়, তাই তো কারো গায়ে ঠিক মতো পোশাক লাগে না। আর যে পায়জামা পরেছে সেটা অবশ্য ঠিক আছে। এরকম আরো 8টা শার্ট প্যান্ট আর শামীমের আছে। সবকিছু গুছিয়ে নিয়ে শামীম এক এক করে সব এতিম ছেলেগুলোর সাথে দেখা করলো। তারপর সব শিক্ষকের কাছে গেল দোয়া চাইতে। সবার শেষে শামীম সুপারের রুমে গেল। সেখানে গিয়ে দেখে সুপার জানালার কাছে দাঁড়িয়ে কান্না করছে। আব্বা, চলে যাচ্ছি, দোয়া করো, আর মনে হয় দেখা হবে না। সাথে সাথে এতিমখানার সুপার শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কাঁদবিবে না কেন? এত বছর ধরে যাকে নিজের ছেলের মতো করে দেখে এসেছে, আর সেই ছেলে তাকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে। সুপারের কলিজাটা মনে হয় এখান থেকে চলে যাচ্ছে। ভাবতেই চোখ দিয়ে বৃষ্টি ঝরে। বাবারে, কালকে মারগুলো তোর খুব লেগেছিল তাই না রে? না বাবা, একটুও লাগে নাই। বাবা তার ছেলেকে মারবে না তো কে মারবে? বাবা, তোকে ইচ্ছে করে মারি নাই রে, তোকে যে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে না। আমার যে ঘৃণাটাই উড়ে যাবে রে বাবা। এই হাত দিয়ে তোকে কখনোই মারি নাই, আর কালকে তোকে খুব মেরেছি রে বাবা। বাবা, কেঁদো না। আমার সাথে কি তোমার দেখা হবে না আর? ছুটি পেলে তোর সাথে দেখা করতে যাব বাবা। আর শোন, ওইখানে গিয়ে কোনো অন্যায় খারাপ কাজ কিছুই করবি না। আর যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজন হলে জীবন দিবি। এখানে সবকিছু মুখ বুঝে সহ্য করছিস, ওইখানেও ঠিক এমন করেই থাকবি। কারণ বোবাকালরা অন্ধকার কখনোই কোনো শত্রু হয় না। নিয়মিত খাবার খাবি, ঠিকমতো পড়াশোনা করবি, বেশি রাত জাগবি না, খারাপ মানুষের সাথে মিশবি না, কোনো ঝামেলা দেখলে সেইখান থেকে সরে যাবি, কোনো বিষয় নিয়ে মুখ খুলবি না। অন্যায় না করেও যদি দোষী হোস সব কিছু মাথা পেতে নিবি। আর তোর যখন পড়াশোনা শেষ হবে তখন তুই সব কিছু করবি, বুঝলি? তোমার সব কথা মেনে চলবো বাবা, তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আর বাবা, শাহেদ যদি কখনো আমার খোঁজ করতে আসে তাহলে আমার ঠিকানা তাকে দিয়ে দিও। এই যে ঠিকানা, ঢাকায় নেমে যাকে জিজ্ঞাসা করবি সেই তোকে ঠিকানার জায়গায় পৌঁছে দিবে। আর এইখানে কলেজের ঠিকানা আছে, আমার বন্ধু রাজুকে বললে তোকে চিনিয়ে দিবে। আর এই যে এইখানে 5,000 টাকা আছে, তোর কাজে লাগবে সব কিছু। শামীমকে বুঝিয়ে দিল সুপার। শামীম রুমে গিয়ে তার সবকিছু নিয়ে বের হলো। শামীম যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হলো তখন মাদ্রাসার সব ছাত্র, পিছন শিক্ষক সবার চোখে পানি। সবাই শুধু মনে মনে বলতেছে, শামীম ছেড়ে যাস না, আমাদের কাছে থেকে জানা। সুপারের চোখ যেন আজ বাদ মানছে না। সুপারের বাবা মারা যাওয়ার সময়ও সুপার এত কাঁদেনি। শামীম যখন গেট দিয়ে বের হবে সেখানকার দারোয়ান শামীমকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে দিল। দারোয়ানের জ্বর হলে এই শামীম তার দেখাশোনা করত। দারোয়ান লুকিয়ে বিড়ি সিগারেট খেলে শামীম তাকে নানা রকম কথা বলে বুঝাতো। দারোয়ানের খুব কাছের মানুষ ছিল শামীম। দারোয়ান কাঁদতে কাঁদতে শামীমের পায়ে পড়ে গেল। শামীম সাথে সাথে দারোয়ানকে বুকে জড়িয়ে নিল। সালাম ভাই, আমি তোমার ছোট, আমাকে তোমার হাত দিয়ে দোয়া করো, পা ধরো না। আর তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো এবং তোমার বাবা মায়ের সেবা করিও। ভাইরে, তুই ছাড়া আমার এখানে যে কেউ নাই, তুই গেলে কে আমাকে বুঝাবে রে ভাই? ভাইরে, তুই ছাড়া আমার আপন এখানে কেউ নাই। সালাম ভাই, এমন করে বলো না, তাহলে যেতে পারবো না। সালাম দারোয়ান আর কোনো কথা বলল না। দারোয়ান আর শামীমের কান্না করা দেখে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো। কারো চোখে যেন আর বাদ মানছে না। শামীম গেটের বাইরে থেকে একটা অটো নিয়ে চলে গেল। সেখানে বাসে উঠে রংপুর মেডিকেল মোড়ে নামলো। সেখানে অটো নিয়ে রংপুর কামারপাড়া গেল। সেখান থেকে ঢাকার বাসে টিকিট কাটলো।
শামীম যখন ঢাকার বাসে উঠলো তখন বারবার বাইরে দেখতে থাকলো। এই বুঝে শামীমের আব্বা এসে শামীমকে আবার তার কাছে নিয়ে যাবে কিন্তু শামীমকে নিতে কেউই আসলো না। শামীম যখন সিটে বসলো তখন সবাই শামীমের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। কেউ কেউ বলতেছে পাগল, এরকম মানুষকে কে বাসে উঠতে দিল। তার কারণ হলো শামীমের শরীরে পোশাক আর পায়ে ছেঁড়া স্যান্ডেল লেগে। শামীম কাউকে কোনো কিছু বলল না, কারণ এসব মানুষকে বোঝাতে সে সক্ষম নয়। মানুষের কাছে সব বলা, কিন্তু কখনো তারা মানুষকে সাহায্য করবে না। শামীমের সাথে যার সিট ছিল সে শামীমের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো। বাস চলতে থাকলো অজানা পথে। পাড়ি জমালো শামীম যদি দূরে গেল তার সুখ নামক বস্তুটা ধরা দেয়। গাড়ির মাঝখানে গিয়ে সিরাজগঞ্জে থামলো। বাসের যাত্রীগুলো সেখানে নেমে হালকা খেয়ে নিল, কিন্তু শামীম তার কিছুই খেলো না, আর তাকে কেউ খেতেও বলল না। যাত্রা বিরতির পর বাস আবার চলতে থাকলো। শামীম আবার ঘুমিয়ে গেল। ভোরবেলা বাস ঢাকা পৌঁছে বাসের হেল্পার শামীমকে ডেকে তুলে বাস থেকে নামতে বলল, আর বলল তারা ঢাকায় এসে গেছে। বাস থেকে নামার পর শামীমের ক্ষুধা লাগলো, কিন্তু আশেপাশে কোনো দোকান পেল না। যদি এক গ্লাস পানি হতো। একটু দূরে গেলে খাবারের দোকান ছিল, গেলে সে খাবারের দোকান পেত, কিন্তু গেল না। শামীম হাঁটা শুরু করে দিল। এখন যেহেতু ভোর, তাই মানুষ খুব কম। তাই শামীম ভাবলো সে যত এগোবে তার পথ আরো কম হবে। এক সময় সকাল হয়ে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আছে তা শামীম জানতো না। শামীম একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞেস করলো ঠিকানার জায়গাটা কোথায়। লোকটা তাকে একটা রিক্সাওয়ালা ডেকে সেই ঠিকানাটার কথা বলল, আর শামীমকে নামিয়ে দিতে বলল। রিক্সা উঠে বসলো শামীম, আর রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। এক সময় শামীমের ঠিকানার জায়গায় রিক্সা এসে দাঁড়ালো। রিক্সাওয়ালা শামীমকে বলল এই সেই ঠিকানা। শামীম পকেট থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল। শামীম যখন সেই বাসার ভিতরে ঢুকতে যাবে তখন দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না, কারণ শামীমের শরীরে পোশাক। অনেক চেষ্টা করার পরেও শামীমকে ঢুকতে দিল না। তাই শামীম সেখানে একদিকে দাঁড়িয়েই থাকলো। সকাল গড়িয়ে বিকেল হলো, কিন্তু তাকে নিতে কেউ আসলো না। অনেক মানুষ ঢুকে বের করতেছে, এর মাঝে কে রাজু শামীমকে চেনে না। রাত হলো, তবু কেউ এলো না শামীমকে নিতে। রাতে অনেক বৃষ্টি হচ্ছে, দারোয়ান তবু শামীমকে মাথা লুকানোর জায়গাটা দিল না। রাত তখন 1:09। 9তলা থেকে রাজু দেখলো একটা ছেলে ব্যাগ কাঁধে সেখানে দাঁড়িয়েছে, যাকে আজ বেশ কয়েকবার দেখছে রাজু। তখন রাজুর মনে পড়ে গেল আজ তো তার বন্ধুর মাদ্রাসার ছাত্র আসার কথা। তখন রাজু আর দেরি না করে রুম থেকে ছাতা বের করে নিয়ে আসে। এই ছেলে, তুমি রহিমের ছাত্র না? জি সাহেব। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যেতে পারলে না কেন? শামীম তখন দারোয়ানের দিকে তাকালো। দারোয়ানের লজ্জার ভয়ে মাথা নিচু করে ফেললো। দারোয়ান বুঝে গেল সে শামীমের সাথে অন্যায় করে ফেলছে। না মানে সাহেব, আমি তো জানি না আপনার ঘর কোনটা, তাই যাইনি। রহিম যা ভেবেছি ঠিক তেমন তুমি। আমি বুঝে গেছি কেন তুমি ভিতরে ঢুকো নাই। এবার চলো ভেতরে। ভিতরে ঢোকার আগে দারোয়ানকে রাজু বলে দিল এরকম ভুল যেন দ্বিতীয়বার সে না করে। আর শামীম রাজুর সাথে সাথে ভিতরে ঢুকলো। যখন বিল্ডিংটার দিকে তাকালো শামীম অবাক হয়ে গেল, এত বড় বিল্ডিং হতে পারে। শামীম শুধু এতদিন এমন বিল্ডিং এর কথা বইয়ে পড়েছে, আর আজ তা বাস্তবে দেখলো। বিল্ডিংটা প্রায় 25 তলা হবে। শামীম মাথা নিচু করে তাকিয়ে দেখছে। রাজু পিছনে ঘুরে দেখে শামীম বিল্ডিংটা চোখ বড় বড় করে দেখতেছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এমনিতেই আগে থেকে কাক বেজা হয়ে আছে শামীম। তাই রাজু বলল, তুমি যেহেতু এখন থেকে এখানে থাকবে, সেহেতু তুমি সব কিছু পরেও দেখতে পারবে। আর দেখো কেমন ভিজে গেছে, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে। ভিতরে আসো। আচ্ছা সাহেব। বাধ্য ছেলের মতো শামীম রাজুর সাথে গেল। রাজু গিয়ে লিফটে উঠলো, আর শামীমকে উঠতে বলল। শামীমও উঠলো। শামীম উঠার কিছুক্ষণ পর লিফটের দরজা অটো বন্ধ হলো, আর রাজু বাটন 9 চেপ দিল। শামীম ভয় পেয়ে গেল, আর লিফট তখন উঠতে থাকলো। শামীম মনে মনে দোয়া দুরূদ পড়তে থাকলো। শামীম জীবনে এমন করে কোনোদিন লিফটে উঠে নাই। প্রায় মিনিট খানেক পরে তারা লিফট থেকে নামলো। সিঁড়ি আছে, তবে সময় লাগবে বলেই লিফট করে এসেছে। তারপর বাসার ভিতরে ঢুকলো তারা। এই হচ্ছে তোমার রুম। এখানে বাথরুমে সব কিছুই আছে। তুমি আগে গিয়ে ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে এসো। আমি বুয়াকে তোমার খাবার দিতে বলি, তারপর সবার সাথে সবার পরিচয় করে দেব। শামীম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর শামীম রুমে ঢুকলো। রুমটা আগে থেকে সাজানো ছিল।
একটা রুমে যা যা লাগে তার সবকিছু আছে রুমের মধ্যে। শামীম রুমে এত কিছু দেখে অনেকটা অবাক হলো, কারণ এর আগে শামীম এমন রুম দেখে নেই। আর খাট, শামীম তো ওর জীবনেও খাটে থাকে নেই। আর এখানে যে খাট আছে, সোফা আছে, টিভি আছে, শোকেস আছে, জানালা আছে, টেবিল, ড্রেসিং টেবিল, সব কিছুই আছে। শামীম এত কিছু দেখে মনে মনে ভাবতেছে সে স্বর্গে আছে নাকি সে তার হাতে চিমটি কাটলো। শামীম আর অত কিছু না দেখে ফ্রেশ হতে গেল তার ব্যাগ রেখে। ফ্রেশ হয়ে এসে শামীম একটা ভালো দেখে শার্ট আর প্যান্ট পরলো, কিন্তু শামীমের শরীরে যে দুটোই অনেক বড় আর ঢিলা। শামীম বাইরে বের হয়, ডাইনিং টেবিলে বসে কাছের প্লেটে খাবার খেলো। এইরকম খাবার শামীম তার জীবনেও খায়নি, তাও আবার এমন আলিশান ভাবে। খাওয়া শেষ হলে শামীমকে রাজু সোফাতে বসতে বলল। শামীম রাজু সাহেবের কথা মতো খাওয়ার টেবিল থেকে উঠে সোফাতে গিয়ে বসলো। রাজু তার বউ, ছেলে মেয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। সাথী, এই হচ্ছে তোর টিচার আর মোর্শেদা রাফি, এর নাম শামীম, যার কথা তোমাদেরকে বলেছিলাম। রাজু তার 9 বছরের ছেলে রাফি শামীমকে মেনে নিতে পারলো, সাথী আর রাজু সাহেবের বউ শামীমকে মেনে নিতে পারলো না। শামীমকে দেখে দুজনেই নাকে হাত দিয়ে চেপে ধরলো। আপু, এই ছেলে আমাদের বাসায় কাজের লোক হবার যোগ্যতা রাখে না, তার কাছে কিনা আমি পড়বো? অসম্ভব আপু। তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই? এসব এতিম ছোট লোক কী সব পোশাক পরেছে, তাকে বাসায় জায়গা দিতেছ? দেখছো কী সব পরেছে, আর ওর কাপড় থেকে কী সব গন্ধ বের হচ্ছে। প্লিজ ওকে বের করে দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মামুনি দেখো, পায়ে সেরা স্যান্ডেল পরেছে আর দেখতে কেমন পাগলের মতো লাগছে। আমি এর কাছে পড়তে পারবো না। আর দেখো, আমার দামি সোফা নষ্ট করে ফেলবে এই ছেলে। মামুনি বের করো, ব্যাক। সাথী ওয়াক করতে করতে বেশি নিয়ে গেলেও আর মুর্শিদা বেগম একটু দূরে সরে দাঁড়ালো। স্বামী ওদের মা মেয়ের কথা শুনে লজ্জার স্বরে মাথা নিচু করে রাখলো। এই, তোমাদের মা মেয়ের এসব বাজে স্বভাব গেল না কেন? ও গরিব হতে পারে, কিন্তু অনেক ভালো ছেলে। আল্লাহ ওর মতো করে আমাদেরকেও বানাতে পারতেন। মানুষ হয়ে আর একটা মানুষকে কেমন করে ঘৃণা করতে পারো তোমরা? এই হচ্ছে তোমার সমস্যা, এই সব ছেলের জায়গায় এই বাসাতে হবে না। তুমি নিশ্চয়ই বাসা থেকে বের হতে না চাচ্ছ। শামীম এখানে থাকবে আর সাথী শামীমের কাছে পড়াশোনা করবে, এটাই শেষ কথা। আর কেউ যদি শামীমের সাথে বাজে ব্যবহার করেছো, তার জায়গা এ বাসাতে হবে না, এই বলে দিলাম। মা মেয়ে দুজনেই দুজনের দিকে তাকাতে থাকলো। স্বামীর অবস্থা দেখে, খারাপ দেখে মুর্শিদা বেগম চোখের ইশারায় সাথীকে চুপ থাকতে বললেন এবং শামীমকে তাড়ানোর উপায় তারা সে করছে। সাথী তার মায়ের ইশারা বুঝতে পেরে চুপ করেই থাকলো। আব্বু, আমিও পড়বো শামীম ভাইয়ের কাছে, আর শামীম ভাইয়ের সাথে অবসর সময়ে খেলা করব। ঠিক আছে, তাই হবে। মনীষা তার সাথে দুজন তাদের রুমে চলে গেল। সাথে তার রুমে গিয়ে ভাবছে কি করে এই শামীমের বাচ্চাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়। অপরদিকে মোর্শেদা বেগমও তাই ভাবছে। রাফি শামীমের কাছে গিয়ে ওর ছোট হাত দুটো দিয়ে শামীমের মাথা তুলল। ভাইয়া, তোমার কি মন খারাপ হয়েছে? ভাইয়া, মন খারাপ করো না, আম্মু আর আপু একটু খারাপ। ওদের কথায় কিছু মনে করো না তুমি শামীম। আর শোনো, কে কি বলে বলুক, কখনো বাসা ছেড়ে যাওয়ার কথা মুখেও তুলবে না, বলে দিলাম। সত্যি বলতে কি, শহরে যেমন ভালো মানুষ আছে, ঠিক ততগুলো খারাপ মানুষও আছে। সবাই তোমার মতো সহজ সোজা না। অন্য কেউ হলে এতক্ষণে ওদের মা মেয়ের কথার উত্তর দিয়ে দিত। নানা সাহেব, আমি কিছুই মনে করি নাই। তাহলে রুমে গিয়ে ঘুমাও, সকালে আবার কথা হবে তোমার সাথে। শামীম মাথা নিচু করে রুমে গেল। তারপর ব্যাগ থেকে সব কাপড় বের করে আলনাতে রাখলো। শামীম সব কাজ শেষ করে বিছানায় গেল ঘুমাতে। শামীম বিছানাতে যাওয়ার পর দেখলো বিছানা অনেক নরম। এখন যদি বিছানায় গা এলিয়ে দেওয়া যায় তো ঘুম ধরে যাবে। শামীম যখন আর বিছানায় শুয়ে পড়লো তখন তার মাদ্রাসার কথা মনে পড়ে গেল, বিশেষ করে মাদ্রাসার সুপার এবং দারোয়ান সালামের কথা। আর শামীম তাদের থেকে অনেক দূরে। ওদের কথা ভাবতে গিয়ে শামীমের চোখে জল চলে আসলো। এখন কি তার বাবা মানে রহিম কি শামীমের কথা ভাবতেছে? শামীমের কথা কি তার মনে পড়তেছে, নাকি রহিমও শামীমের মতো করে কান্না করতেছে? শামীম ভাবতে পারে নাই কোনো একদিন তাদের ছেড়ে এত দূরে এসে তার থাকা লাগবে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে শামীম ফজরের নামাজ পড়ল। নামাজ শেষ করে শামীম দেখলো ঘরের ভিতরে আরো একটা দরজা আছে। তাই শামীম কৌতূহলবশত দরজাটা খুলে দেখে ছোট একটা বারান্দা, লোহার রড দিয়ে খাঁচার মতো ঘেরা, মানে এটা হচ্ছে ব্যালকনি। শামীম বাইরে তাকিয়ে দেখে অনেক বড় বড় বিল্ডিং, আর সব বিল্ডিং গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন শামীমের ভাবনা হচ্ছে, একটা করে বিল্ডিং তো একটা করে পরিবার থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং তৈরি করে অযথা টাকা নষ্ট করার কি দরকার আছে?
একটা পরিবার বাবা মা স্ত্রী সন্তান এরাই তো থাকে, তাহলে এত বড় বিল্ডিং কি দরকার? এমন নানা রকম কথা ভাবতেছে শামীম। তার সকালের পাখি ডেকে উঠল। ধীরে ধীরে রাস্তার মানুষ আর গাড়ি বের হতে থাকলো। শামীম আরো অবাক হয়ে গেল, এই শহরে এত রকমের গাড়ি, আর মাঝে মাঝে গাড়ির জ্যামের মধ্যে আটকে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি একটা গাড়ি আর একটা গাড়িকে লাগিয়ে দেবে। হঠাৎ রাজু সাহেবের ডাকে শামীম বাস্তবে ফিরে এলো। শামীম তার রুম থেকে ড্রয়িং রুমে গেল। দেখতে পেল সকাল সকাল নাস্তা নিয়ে ব্যস্ত। রাজু সাহেব শামীমকে নাস্তার টেবিলে বসতে বলল। শামীম যেই নিয়ে নাস্তার টেবিলে বসতে যাবে অমনি সাথিয়া আর মুর্শেদা বেগম নাস্তার টেবিল থেকে উঠে গেল। রাজু সাহেব বুঝতে পারলো তার স্ত্রী মেয়েকে থামানো যাবে না। খাওয়া শেষ করে রাজু শামীমকে নিয়ে মার্কেটে গেল। যাওয়ার পথে শামীম শুধু শহরের মানুষ, গাড়ির রাস্তা, ভবন এসবই দেখলো। শামীম এখন বুঝতে পারলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি। আর শহরের মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ কারো আপন নয়, যে যার মতন করে ব্যস্ত। শামীমকে নিয়ে একটা মার্কেট থেকে কিছু শার্ট প্যান্ট, জুতা, স্যান্ডেল শামীমকে কিনে দিল রাজু সাহেব। তারপর বাসায় চলে আসলো। শামীম যাও এখান থেকে, তোমার যেগুলো পছন্দ সেগুলো পরে আসো। শামীম বাধ্য ছেলের মতো গিয়ে সেখান থেকে শার্ট প্যান্ট স্যান্ডেল পরে আসলো। শামীমকে এবার এসব পোশাকে পুরোই চেঞ্জ করে দিয়েছে। রাজু তার স্ত্রী মেয়েকে ঢাক দিল। তারা শামীমকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে ছেলেকে পাগলের মতো লাগছিল, এখন সেই ছেলেকে দেখে পুরোই হিরের মতো লাগতেছে। সাথী এবার ঠিক আছে তো? না আবু, ঠিক নেই। পোশাক বদলালেও তো আর মানুষের স্ট্যাটাস যায় না। না চুপ করো বেয়াদব মেয়ে, যাও বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসো। এখন তোমাকে শামীম পড়াতে যাবে। আর শোনো, শামীমকে ভদ্রতার সহিত স্যার কথাটুকু বলবে, মনে থাকে যেন। সাথী আর ওর বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারলো না। চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে পড়ল। কাজটা কি ঠিক করলে তুমি? একটা এতিম ছোট ঘরের ছেলের জন্য নিজের মেয়েকে এভাবে ধমক দিতে পারলে? বেশি কথা বলবে না বলে দিলাম। এতিমরা কি মানুষ না? তারা কি সমাজের ৮-১০ জন মানুষের মতো চলাচল করতে পারে না? একটা এতিম ছেলের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? আর এই ছেলের জন্য কেন তুমি এত টাকা ব্যয় করতে গেলে? ও এখন সাথীর শিক্ষক, আর টাকা পয়সা কি কবরের সাথে নিয়ে যাবে নাকি? শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। শহরের ওই ইট পাথরের মতো হয়ে যেও না, তাহলে পস্তাতে হবে। শামীম মাথা নিচু করে সব কথা শুনতেছে। যখন মুর্শেদা বেগম এতিম কথাটা বলে তখন মনে হয় শামীমের কলিজাটা ছিঁড়ে গেল। কেন এতিম মানুষগুলো কি কারো ভালোবাসা পেতে পারে না? তাদের কি ইচ্ছা করে না ভালো পোশাক ঘড়ি ধারণ করার? তারা কি একটু সুখের মুখ দেখতে পারে না? শামীম, তুমিও ঘরে গিয়ে রাফি আর সাথীকে পড়াও। আর শোনো, কাল সকালে তোমার ভার্সিটি চিনিয়ে দেবো, তারপর একা একা যেও, বুঝলে? শামীম মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। তারপর সাথী রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে সাথী বইয়ের উপর মাথা রেখে কি যেন চিন্তা করতেছে। শামীম রুমে ঢুকে সাথীকে সালাম দিল। তার উত্তরে সাথী মুখের ভেঙচি কাটল। শামীমের কোনো না বলে পড়ার টেবিলের পাশে চেয়ারে বসলো। আপনি কোন শ্রেণীতে পড়েন? নিউটেন। কোন বিভাগে? মানবিক। আপনার কোন বইটার সমস্যা আমাকে বলুন, আমি তার সমাধান করে দিব। সমস্যা তো আপনি। মানে ঠিক বুঝলাম না। আমার সব বইয়ের সমস্যা আছে। তারপর শামীম এক এক করে সাথীর সবগুলো বই প্রথম থেকে শুরু করলো। কিন্তু বোঝা গেল সাথী মোটেও ভালো ছাত্রী না পড়াশোনার দিক দিয়ে। কোনো রকম শামীম সাথীকে বোঝানো শুরু করলো, আর সাথীও কিছুটা বুঝতে পারলো। তারপর রাফিকে পড়াতে শুরু করলো। রাফি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সাথীর থেকেও রাফি অনেক মেধাবী ছাত্র। শামীম বুঝতে পারলো প্রথম দিন, তবুও তাদেরকে অনেক কিছু বোঝালো, শেখালো। পড়ার কথা ছাড়া একটা বাড়তি কথাও বলেনি শামীম। সাথী আর রাফিকে পড়িয়ে এসে শামীম আবারও রাজু সাহেবের কাছে যায়। রাজু সাহেব তখন পত্রিকা পড়ায় ব্যস্ত। রাজু সাহেব পত্রিকা রেখে শামীমকে বলতেছে, তা কেমন দেখলে ওদের পড়াশোনা? সাহেব, আপনার মেয়ে পড়াশোনায় একেবারে কাঁচা, আর আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর পড়াশোনা করতে জানে। শামীমের এমন কথা শুনে রাজু সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো এবং শামীমের দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। রাজু সাহেবের এমন তাকানো দেখে শামীম অনেকটা ভয় পেয়ে গেল। সাথে সাথে শামীম মাথা নিচু করে নিল এবং মনে মনে বলতেছে, আমি তো তাকে সত্যি কথা বললাম, তাহলে আমার দিকে এমন করে উনি তাকিয়ে আছে কেন? তুমি আমাকে কি বলে ডাকলে সেটা বলো তো। সাহেব বলেছি। কেন, কোনো কি ভুল করেছি সাহেব? আর একবার যদি সাহেব বলেছো তো রহিমকে এখনই ফোন করে বলে দিব।
বেটা আমাকে আঙ্কেল বলে ডাকবি, নয়তো চাচা বলে ডাকবি। তুমি তো গ্রামের ছেলে, আমিও গ্রামেরই, কিন্তু এই শহরে এসে পুরাই শহরের মানুষ হয়ে গেছি, কিন্তু গ্রামের কিছু ভুলি নাই। এখন থেকে চাচা বা আঙ্কেল বলে ডাকবে, তাহলে পরাণটা জুড়িয়ে যাবে। শামীম এবার বুঝতে পারলো আসল ঘটনাটা কোথায়। ঠিক আছে চাচা, আপনাকে আমি চাচা বলেই ডাকবো। আমি জানি আমার মেয়েটা পড়াশোনায় অনেক দুর্বল, তাই তো তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাই আমার মেয়েকে তুমি সব দিক থেকে ভালো করে দিবে। ইনশাল্লাহ চাচা, আমি চেষ্টা চালিয়ে যাব। চাচা একটা কথা বলি? হ্যাঁ বলো, কি কথা? আব্বাকে একটু ফোন দিবেন, অনেকদিন আব্বার সাথে আমার কোনো কথা হয় না। আরে বেটা, আসার 2 দিন হলো আর তাতে বলতেছো অনেকদিন কথা হয় না? এত ভালোবাসিস রহিমকে তুই? ওই একজন ব্যক্তি আছে যে আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। রাজু পকেট থেকে ফোন বের করে রহিমকে ফোন দিল। রহিমের সাথে কিছু কথা বলে শামীমকে ফোন এগিয়ে দিল। শামীম ফোন কানে দিয়েই কান্না শুরু করে দিল। আব্বা, তুমি কেমন আছো? আমাকে কি ভুলে গেছো? আব্বা, আমার না তোমাকে দেখতে মন চাচ্ছে, তুমি এখানে একবার আসো। যাব, এভাবে কান্না করিস কেন? এখনো কি তুই সে ছোট্ট রহিম আছিস? দেখ বাবা, এভাবে কাঁদিস না, আমার অনেক কষ্ট হয়। রহিমের সাথে যত কথা শামীম বলতেছে সব কথাই কেঁদে বলতেছে। শামীম অনেক দুর্বল একটা ছেলে, তাকে সাহস দেওয়ার মতো ওই একজন রহিমই ছিল। রহিম শামীমকে নানান রকম কথা বলে বুঝায়। রাজুর পরিবারের সবার কথা শুনতে বলে, কেউ কিছু বললে মন খারাপ যেন না করে, কারো কোনো কথার যেন উত্তর না দেয়। ভালোভাবে থাকতে বলল, ভালোভাবে পড়াশোনা করতে বলল, ঠিক মতো খেতে বলছে, আর রহিমের চিন্তা যেন না করে, আর রহিম ঠিক সময় মতো চলে আসবে। আরো অনেক কথা বলে ফোন রেখে দেয়। এমন ভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোমাকে কতই না মেরেছি। আর এমন হবে না চাচা। ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। শামীম যখন রুমে যাবে ঠিক সেই সময় মনে পড়ে শামীমের বই কেনা হয়নি। এই রুমে ঢুকতে গিয়েও আবার রাজু সাহেবের কাছে ফিরে আসে। কিছু বলবে কি? চাচা, আমার তো কোনো বই কেনা হয়নি। কালকে ভার্সিটি থেকে ফেরার পথে কিনে নিব, বুঝলে? শামীম মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমে গেল। রুমে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসা সব পোশাক বিছানা থেকে নিয়ে আলনাতে রাখলো। তারপর বাথরুমে গিয়ে চোখ মুখ পানি দিয়ে রুমে এসে বিছানায় বসলো। শামীম বিছানায় বসে ভাবতে থাকে দুনিয়ার মানুষগুলো কতই না বৈচিত্র্যময়। একজন ভালো তো দুজন খারাপ। এখানে মানুষের টাকা পয়সা পোশাক সব কিছু। শামীম এভাবে এতিমখানায় সে অনেক ভালো ছিল, ওখানে সবার সাথে মিশতে পারতো, থাকতে পারতো, আর এখানে যে যার সে তার। এখানে বোঝা গেল আপন ছাড়া পর মানুষ কখনোই ভালো হয় না। হঠাৎ শামীমের রুমে রাফি চলে আসলো। ভাইয়া চলো বাইরে গিয়ে খেলবো, আমার সব বন্ধুগুলো নিচে আছে। এইখানে তো কোথাও খেলার জায়গা নাই ভাই। বাসার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। সে দেখে বাসার সামনে তেমন বড় জায়গা নয়, তবে ছোট বাচ্চাদের খেলা করার মতো উপযুক্ত জায়গা। ক্লাসের ছেলে মেয়েগুলো কত বড় বড় মাঠে খেলা করে, আর শহরের ছেলে মেয়েগুলো ঘরবন্দি মোবাইল টিভি এসব নিয়ে থাকে। শহরে পা ফেলার জায়গা নেই, আর গ্রামে কত শত জায়গা। গ্রামের ছেলেরা যদি খেলাধুলা করতে চায় তাহলে মানুষের ক্ষেতে জমিতে গিয়েও খেলা করে, আর এখানকার ছেলেগুলো চাইলেও তা পারে না। রাফির সাথে শামীম ক্রিকেট খেললো। সন্ধ্যার দিকে খেলা শেষ করে ওরা বাসার ভিতরে গেল। শামীমের রুমে দিয়ে ফ্রেশ হয়ে ওযু করে নামাজ আদায় করে নিল। তার সে রুমে বসেই মাদ্রাসার যে বইগুলো পড়তো সেগুলো নিয়ে একটু পড়তে বসলো। রাতে আর শামীম রাজুর পরিবারের সাথে খেতে যায়নি। শামীম জানে সে যদি সেখানে খেতে যায় তাহলে তারা আর কেউ খাবে না, তাই বুয়াকে বলে খাবারটা রুমে নিয়ে এসেছে। পরের দিন রাজু সাহেবের সাথে শামীম ভার্সিটিতে যায়। সেখানে দিয়ে সব ফর্মালিটি শেষ করে শামীমকে তার ক্লাসরুম চিনিয়ে দিয়ে লাইব্রেরিতে গিয়ে বই কিনে দেয় রাজু। তারপর শামীমকে পুরো পথ চিনিয়ে দেয়, কিভাবে ভার্সিটিতে আসা যাওয়া, কিভাবে কোন জিনিস চিনে রাখবে, যাতে করে শামীম কোনো কিছু ভুলে না যায়। তাই রাজু শামীমকে সব কিছু বলে দেয়। শামীমকে বাসায় নামিয়ে দিয়ে রাজু সাহেব তার অফিসে চলে যায়। শামীম বাসায় যাওয়ার পরে মোর্শেদা বেগম দেখে তার স্বামী রাজু নাই, তাই তিনি শামীমকে বলে, দেখো বাপু, তুমি আমাদের ওখানে থাকতেছো, খাচ্ছো, পড়তেছো, আমরা তোমাকে মানা করব না, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো। অবশ্যই চাচিমা। এই ছোট লোকের এতিম ছেলে কিসের চাচিমারে? আমাকে ম্যাডাম ডাকবি, আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবি, বুঝলি? শামীম মোর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর শামীমের ভেতরে মনে হয় রক্তক্ষরণ হতে থাকে। না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে। শামীম হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে বলে,
ঠিক আছে ম্যাডাম, বলেন কি করতে হবে। তোমার দ্বারা কাজ করে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো? বলবো না ম্যাডাম। ওই যে বাথরুমে কাপড় দেখতেছো, যাও সব ধুয়ে ছাদে শুকোতে দেবে। শামীম আর কোনো কথা বলে না। তারপর বাথরুমে চলে গেল। বাথরুমে ঢুকে দেখে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধুইনি, শামীমের জন্যই। মানে শামীমকে দিয়ে সব ধুয়ে নেবে আর কি। শামীম আর কোনো কথা না বলে কাপড় ধুতে থাকলো। এখনো বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে, ঘরেও রাখতে পারেনি। তার আগে শামীমকে কাজ করাতে লাগিয়ে দিল। আর এদিকে মা মেয়ে। মামুনি, তোমার মাথায় অনেক বুদ্ধি দেখছি। ওকে কয়েকদিনের মধ্যে বাসা ছাড়া করব, তুই শুধু দেখতে থাক। আমি তাই চাই মামুনি। আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না মামুনি। কষ্ট করে কয়েকটা দিন সহ্য করো আপদ, দেখবে নিজে নিজে চলে যাবে। এমন অত্যাচার শুরু করে দিব যা ভাবতে পারবি না। ওরা হয়তো জানে না শামীম মাদ্রাসা থাকা অবস্থায় সব কাজ করতো। এসব তার কাছে কিছুই না। সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয়। শামীম কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথীর জামা আর মোর্শেদা বেগমের কাপড় ধুতে কি ছিঁড়ে গেছে। তবুও ভয় ভয় কাপড়গুলো শুকাতে দিয়ে নিচে চলে আসে শামীম। এইবার একটু পুরা বাসা পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো। বুঝলাম না ম্যাডাম। এই সমস্যা এতিমের বাচ্চাকে নিয়ে কোনো কথাই বুঝে না। এই যে মেঝে দেখতেছিস, সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি, বুঝেছিস? শামীম এবার বুঝতে পারে, বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর সবার রুমে গিয়ে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলো। যখন সাথী রুমে গেল তখন শামীম দেখে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখছে। শামীম যে রুমে ঢুকছে সাথী তা বুঝতে পারেনি। যখন স্বামী হালকা কাশি দিল মাথা নিচু করে, তখন সাথী মোবাইল থেকে চোখ সরিয়ে শামীমকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায়। সাথী তখন কৌশল অবলম্বন করে সাথী এসে শামীমকে জড়িয়ে ধরে। হঠাৎ সাথী এসে শামীমকে জড়িয়ে ধরায় শামীমের হাত থেকে পানির বালতি পড়ে যায় আর সাথে সাথে সাথীকে দূরে সরিয়ে দেয়। ছি, কি করতেছেন কি আপনি ছোট ম্যাডাম? কই কই কি করছি? সে মজা নেই, আমারও মজা নেই। ছি ম্যাডাম, আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারি নাই। শোনেন ম্যাডাম, আপনি আপনার স্বামীর আমানত, সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি। এই এতিমের বাচ্চা, আমাকে জ্ঞান দিতে আসবি না। কাজ তো করছিস চাকরের মতো। তোর কত বড় অফার দিলাম, তাও গ্রহণ করলি না। শোন, এই কথা যদি বাসায় কেউ বলেছিস তাই ধাক্কা দিয়ে বের করে দিব। এতিমের বাচ্চা কোথাকার। শামীম আর কোনো কথা না বলে রুম পরিষ্কার করতে থাকে আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায়। তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায়, যদি শামীম তার আব্বুকে বলে দেয়। শামীম সেদিন সারাদিন কাজ করে সাথীকে পড়াতে দেরি হয়ে যায়, তবুও পড়ে। বিকেলে রাফির সাথে খেলা করতেও পারে না। সন্ধ্যার আগে শামীমকে বাজার করার জন্য বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দেয়, কিন্তু শামীম বাজার চেনে না। তবু রিক্সাওয়ালাগুলোকে বলে ঠিক বাজারে যায়। লিস্টে যা যা লেখা আছে তার সবকিছু সেগুলো কিনে নেয়। বাসায় এসে দেখে মোর্শেদা বেগম এসে সাথে অনেকে রাগে দাঁড়িয়ে আছে। শামীম বাজারে বেকার সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু 5 টাকা কম দেয় ফেরত। মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে 5 টাকা কম দেয়। আর 5 টাকা কোথায়? ম্যাডাম, এক গরিব মানুষকে দান করেছি। তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি? তোকে কে দান করতে বলেছে সেটা বল। মামুনি, আমার তো মনে হয় চুরি করেছে। চুরি করে এমন দান করার কথা বলছে। আজ 5 টাকা চুরি করেছে, কালকে দেখবে আরো বেশি চুরি করবে। কথা তো খারাপ বলিসনি তুই। এই চোরের বাচ্চা, ওই এতিমের বাচ্চাটা জীবনে চোখে দেখিস নাই। আর তুই আমাদের কাপড় ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছিস, তাই না চোরের বাচ্চা? মামুনি, খালি মুখ দিয়ে বলতে হবে না, ওই রড দিয়ে মারো, দেখবে সব স্বীকার করবে। আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরো খারাপ হবে। আর শোন, ঘর থেকে বের হবি না, আর রাতে তোকে খেতেও দেয়া হবে না। আমি সাথীর বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গেছিস। এবার দূর হ সামনে থেকে। শামীম কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শামীমের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে। যেখানে শামীমের বাবা মা না এমন মানুষ ছিল না। আজ 5 টাকা দান করাতে শামীমের জন্য তার মৃত্যু বাবা মাকে কত কথা শোনাতে লাগলো। শামীমকে এমন করে মারাও দেখেও রাফি কেঁদে ফেলেছে। রাফি তো মনে মনে আল্লাহ ভাইয়াকে বাঁচাও করেছে।
রাতে রাজু সাহেব আসলে শামীমের কথা জিজ্ঞেস করলো। মামের দুজনে বলে খেয়ে পরে ঘুমিয়ে গেছে। রাজু সাহেবের বিশ্বাস হলো না, তাই নিজের স্বামীকে ডাক দিল আর শামীম বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে। এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন শামীমকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মুর্শিদা বেগম। তবে রাজু সাহেব চলে গেলে অফিসে, আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখে শামীমকে মারবেই ওই রডটা দিয়ে। একদিন তো মারতে মারতে শামীমের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মুর্শিদা বেগম। প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো, আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে শামীমকে খারাপ প্রস্তাব দেয়, আর শামীম তা এড়িয়ে যায়। রাফি সবকিছু দেখে বুঝে কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। শামীম সেদিনের পর থেকে আর ভার্সিটিতে যেতে পারে নাই। রাজু সাহেব চলে গেলে শামীমকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মুর্শিদা বেগম। যদি বিকালে মাঝে মাঝে কাজ না থাকতো রাফির সাথে খেলা করত। শামীম আজ প্রায় 2 মাস থেকেই রহিম মিয়ার সাথে কথা বলতে পারে না, তার কোনো সুযোগ দেয়নি মুর্শিদা বেগম। প্রতি রাতে শামীমের চোখ দিয়ে পানি ঝরে যায়, যা দেখার কেউ নেই। তবুও শামীম নিজের মনকে বুঝে সান্ত্বনা দেয়। বাসার কাজ করা মুর্শিদা বেগমের, রডের মার, সাথীর খারাপ আচরণ সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা শামীমের। একদিন বিকেলে রাফি সহ শামীম ক্রিকেট খেলার সময় রাফি শামীমকে বলে, ভাইয়া আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি? আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া? তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, আর থেকো না তুমি, তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে। কোথায় যাব? কার কাছে যাব? কে আছে আমার এই শহরে? আমি যে বড় একারে, আপন বলতে যে কেউ নাই আমার। যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম। ভাইয়া তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশন করাও। তোমার মতো করে কেউ পড়াতে পারে না, তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না। কে দিবে আমাকে টিউশন? কার কাছে যাব আমি? আব্বুকে বলে দেখ। না রে না, যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে, তখন অনেক সমস্যা হবে। আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক। যতই কষ্ট হোক না কেন এখান থেকে কোথাও যাব না আমি। তুমি তো রিক্সা চালিয়েও তোমার খাবার খরচ রোজগার করতে পারো। এই শহরের কোনো কিছুই তেমন তো চিনি না ভাই। এসব কথা বাদ দে ভাই। আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। আমি চাইলেও তা পরিবর্তন করতে পারবো না, কারণ আল্লাহর উপর থেকে সব ঠিক করে দিয়েছে। চল খেলি। যা হোক, শামীমের মনের কষ্ট বোঝার মতো ছোটই রাফি তো আছে। এত কষ্ট যা বলে বোঝাতে পারবে না শামীম, আর শামীমকে বোঝার মতো কেউ নেই। যাদের আপন মনে করে তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। মামি শামীমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এত অত্যাচার করা তারপরও যাচ্ছে না, খেতে না দিলেও বলে না খেতে দেন, তবুও আছে সে কিছুতেই বুঝতেই পারছে না। আর এই শামীমও বাসায় এসেছে পর্যন্ত রাতে মুর্শিদা বেগম রাতে কোনো পার্টিতেও যেতে পারছে না। শামীমের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারছে না। শামীম সময় পেলে নামাজ কালাম জ্ঞানের কথা বলে। এই শামীমের জন্য কোনো মডার্ন ড্রেসও পরতে পারে না তারা। মামুনি, হাতে কিছু করার পরেও তো ছোট লোকের বাচ্চা বিদায় করতে পারলাম না। মামুনি, ওই এতিমের বাচ্চার জন্য নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছি। তোর বাবাকে তো সব বলা হয় না জানি না, কবে তোর বাবাকে সব কিছু বলে দেয় এই এতিমের বাচ্চাটা। আর তো কোনো উপায় দেখতেছি না। উপায় একটা আছে মামুনি, যদি তুমি আমাকে সাহায্য করো। কি, তাড়াতাড়ি বল। সাথী এমন প্ল্যান শুনে মুর্শিদা বেগম অনেক খুশি হলো, আর সাথীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো। শামীমের রাফি খেলা শেষ করে বাসায় ঢুকলে মুর্শিদা বেগম বলে, আজ আর শামীমকে বাজারে যেতে হবে না। আজ মুর্শিদা বেগম নিজেই বাজারে যাবে, তার কিছু কেনাকাটা বাকি আছে, আর সাথে রাফিকে নিয়ে যাবে। মুর্শিদা বেগম বাসা থেকে বের হবার সময় সাথীকে চোখ টিপে রাফিকে নিয়ে বের হয়ে গেল। মুর্শিদা বেগম যাওয়ার প্রায় 2 ঘন্টা হলো, তবুও আসলো না। শামীম তার রুমে পড়াশোনা করতে থাকলো। এমনিতে সে একদিনও ভার্সিটিতে যেতে পারেনি। হঠাৎ করে সাথী শামীমকে তার রুমে ঢাক দিল। শামীম সাথে রুমে চলে গেল। শামীম সাথে রুমে ঢোকা মাত্র সাথে শামীমকে বিছানায় ফেলে দিয়ে শামীমের শরীরের উপর উঠে সাথে তার নিজের গায়ের জামা ছিঁড়ে ফেললো। শামীম তাকে বারবার বলতেছে, এসব কি করতেছেন ম্যাডাম, কিন্তু সাথী তা শুনতেছে না। শামীম যে সাথে রুমে ঢুকতেছে, কাজের বুয়া তার রান্নাঘর থেকে দেখছে, কিন্তু শামীম সাথের রুমে ঢোকার পর দরজা বন্ধ করা মানে বুঝলো না। হঠাৎ করে সাথে বাঁচাও করে চিৎকার করতে থাকলো। সাথীর চিৎকার শুনে কাজের বুয়া দরজা ধাক্কাতে থাকে। ওদিকে শামীম সাথীকে বারবার বলতেছে, প্লিজ আমার শরীরের উপর থেকে উঠুন, আর এভাবে নিজের শরীরে কাপড় ছিঁড়ে চিৎকার করতেছেন কেন ছোট ম্যাডাম? সাথে শামীমের কথা কানেই নিচ্ছে না।
তার মতো করেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এদিকে কাজের বুয়া দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলে না। হঠাৎ সেই সময় রাজু সাহেব বাসায় ঢুকে তার মেয়ের রুম থেকে চিৎকার আওয়াজ শুনতে পায়। আর কাজের বুয়াকে দেখে সাথীর দরজার সামনে। বুয়া, কি হয়েছে? এভাবে সাথে চিৎকার করতেছে কেন? বড় সাহেব, স্বামীর স্যারেরে আশামণির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিছে, আর তখন থেকে ছোট আফামণি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। সাথী মা, দরজা খোল। সাথী যখন বুঝলো তার আব্বু আসছে, তখন সে বলতেছে, স্যার আমাকে ভাবে নষ্ট করবেন না, আমি আপনার বোনের মতো, প্লিজ ছেড়ে দেন আমাকে। আব্বু আম্মু বাঁচাও আমাকে, শামীম স্যার আমার ইজ্জত নষ্ট করে দিল, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। সাথীর এমন কথা শুনে শামীমের জন্য বাকশক্তি হারিয়ে গেল। রাজু সাহেব সেই তখন থেকে দরজা ধাক্কা দিতেছে, কিন্তু খুলতেছে না। শেষে যখন খুব জোরে ধাক্কা দিল, তখন দরজা ভেঙে গেল আর সাথীর সাথে সাথে নিচে গেল আর শামীমকে উপরে তুলে দিল। এমন খারাপ অবস্থায় সাথী আর শামীমকে দেখে রাজু সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন বিছানা থেকে শামীমকে সাথীর উপর থেকে তুলে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। রাজু সাহেব তার কোমর থেকে বেল খুলে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকলো, আর শামীম বাবা মা করে চিৎকার করতে থাকলো। কিন্তু শামীমের এমন আর্তনাদ রাজু সাহেবের কান পর্যন্ত পৌঁছালো না। স্বামীকে এমন মার মেরেছে যে গায়ের চামড়া ছিঁড়ে গেছে, কালো শার্টটা রক্তে চকচক করতেছে। স্বামী কত বাজে রাজু সাহেবের পা জড়িয়ে ধরেছে তার হিসাব নেই। সেই সময় মুর্শিদা বেগম রাফিকে নিয়ে বাসায় ঢুকে তিনি দেখেন শামীমকে তার স্বামী বেল দিয়ে গরু পেটানোর মতো করে মারতেছে। তিনি এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। শামীমকে অমন করে মারতেছো কেন? এই এতিমের বাচ্চা আজ আমার কলিজার টুকরার মেয়ের ইজ্জতের উপরে হাত দিয়ে দিল। যদি আমি সময় মতো বাসায় না আসতাম, তাহলে আজ সে আমার মেয়েকে কি যে করতো। কি বলো তুমি এসব? শামীম এমন কাজ করতেই পারে না। তুমি না বলেছিলে ও খুব ভালো ছেলে? এই জানোয়ার যে ভালো মানুষের আড়লে এত খারাপ একটা চেহারা লুকিয়ে রেখেছে, তা তো জানতাম না। এই সব এতিমের জন্য কত কি না করলাম, আর সেই এতিমের বাচ্চা আমার বাসায় থেকে আমার মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল। এমন সময় হঠাৎ সাথী দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাথীর এমন নেকা কান্না দেখে তার মাও কান্না করতে থাকে। মামি এত সুন্দর করে কান্না করতেছে, মনেই হবে না তারা অভিনয় করতেছে। আগেই বলেছিলাম তোমাকে, দেখলে তো আজ তার প্রমাণ। আর তোর ওপর বিশ্বাস করে আমি বাজারে গেলাম, আর সেই তুই রক্ষক হয়ে আমার মেয়ের ডাক হতে চেয়েছিলি। তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? মারতে থাকো এই এতিমের বাচ্চাটাকে, যেখানে আমাদের মেয়েকে কখনো গায়ে হাত তুলি নাই, আর আজ এই এতিম ছোট লোক আমার মেয়ের সাথে। মুর্শিদা বেগমের বলতে দেরি, রাজু সাহেবের শামীমকে মারতে দেরি হলো না। শামীম এবার মনে হয় মরেই যাবে, তার জীবনের এমন মার কখনো খায়নি সে। শামীম একবার সাথীর পা, একবার মুর্শিদা বেগমের পা, একবার রাজুর পা ধরে বলতেছে তাকে যেন না মারে। কি শুনে কার কথা? শামীমকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো, তবুও মার থামলো না। শামীমের পুরো শরীর দিয়ে রক্ত বের হলো, তবুও থামলো না। আর শামীমের এত আহাজারি ওরা কেউ কর্ণপাতও করলো না। এই থামো, দেখো অজ্ঞান হয়েছে মনে হয়, মরে গেলে আবার ঝামেলা হবে। এখন এটাকে বিদায় করো বাসা থেকে। রাজু তখন বুয়াকে বলল ওর বই কাপড় ব্যাগে পরে নিয়ে আসতে, আর মুর্শিদা বেগমকে বলল গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আসতে। বুয়া গেল শামীমের রুমে কাপড় ভরতে, আর মুর্শিদা বেগম 1 জগ পানি এনে দিল রাজুর কাছে। রাজু পানি শামীমের মুখে সবটা ঢেলে দিল। শামীমের সাথে সাথে জ্ঞান ফিরে আসলো। কিছু কথা সে বলবে তার কোনো শক্তি পাচ্ছে না। চোখ তুলে তাকিয়ে দেখে রাজু সাহেব রাগী ভেবে তাকিয়ে আছে, আর সাথে মুর্শিদা বেগম মুসকে মুসকে হাসতে থাকে। এই এখনই বাসা থেকে বের হয়ে যা, আর কোনো স্থান নাই আমার বাসাতে। রাজু সাহেবের এমন কথা শুনে চলচাল চোখে তার দিকে তাকিয়ে থাকলো শামীম। এতকাল যত কথা বলেছে, যত মেরেছে, এত কষ্ট শামীম পায়নি। তার চেয়ে বেশি কষ্ট পেল বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা শুনে। চাচা, আমি কোথায় যাব? আমার তো কেউ আপন নাই, আর আমি পথঘাট চিনি না। এই এতিমের বাচ্চা, কাকে চাচা বলিস? আর কে তোর চাচা? তুই কোথায় যাবি, কার কাছে যাবি, তা কি আমি জানি? চাচা, এমন নির্দয় হবেন না, আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি। তুই যাবি, তোর মরা বাবা মাও যাবে। জানোয়ারের বাচ্চা, এত কিছু করার পরও তুই কি ভেবেছিস আমি তোকে জায়গা দেব আমার বাসাতে? শামীম আবারও রাজু সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, তাকে যেন বের করে না দেয়। রাজু সাহেব লাথি দিয়ে শামীমকে সরিয়ে দেয়।
শামীম এবার সাথীর পা জড়িয়ে ধরে। সাথীও ওর বাবার মতো করে শেষে মোর্শেদা বেগমের পা জড়িয়ে ধরলে তিনিও লাথি মেরে শামীমকে তাড়িয়ে দেয়। শামীম বারবার এক এক করে সবার পা জড়িয়ে ধরে তাকে যেন বের করে না দেয়, কিন্তু কেউ শামীমের কথা শোনে না। যখন দেখতে পারলো শামীমকে রাজু সাহেবের সরাতে পারতেছে না, তখন তিনি নিচের সিকিউরিটি গার্ডকে মানে দারোয়ানগুলোকে ফোন করে 9 তলায় আসতে বলল। বুয়ার ব্যাগ গোছানো হলে বাহিরে এসে শামীমের সামনে দেয়। ঠিক সেই সময় দারোয়ানগুলো আসে। রাজু সাহেব বলে একে বাসার বাইরে ফেলে দিতে আর ভিতরে যেন না ঢুকতে পারে। দারোয়ান 3 জন শামীমকে এমন ভাবে ধরে যে শামীম একটু নড়তে পারে না। বারবার শুধু শামীম বলে, চাচা আমাকে তাড়িয়ে দেবেন না, আপনারা ছাড়া এই শহরে আমার কেউ নেই, আমি কার কাছে যাব, কার কাছে থাকবো। কিন্তু শামীমের কথা কেউ শুনলো না। শামীমকে রাস্তায় ফেলে দিয়ে গেট লাগিয়ে দিল দারোয়ানগুলো। রাস্তা থেকে এসে আবারও গেট ধাক্কাতে থাকে শামীম, কিন্তু কেউ পাত্তা দেয় না। শেষে যখন শামীম বুঝতে পারলো তার এখানে আর থাকা হবে না, তখন সে অনেক কষ্টে সেই জায়গা ত্যাগ করে চলে যায়। শামীমের এমন হাল দেখে কেউ কান্না না করলেও ঠিকই রাফি কেঁদে ফেলেছে। রাফি এটাও বুঝতে পেরেছে সবকিছু তার মা বোনের সাজানো ছিল, তা না হলে কেন তার আজ শামীমকে বাজারে না পাঠিয়ে নিজে বাজারে গেল। রাজু রাতে তার নিজের রুমে গিয়ে চেয়ারে বসে ভাবতে থাকে মানুষ কতটা খারাপ হতে পারে। যাকে বিশ্বাস করে বাসায় ঠাঁই দিয়েছি আর সে কিনা তার মেয়েকে, ভাবতেও লজ্জা লাগছে রাজুর। মা মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে। আজ মনে হয় মা মেয়ে এতিম শামীমকে বাসা থেকে সরে বিশ্ব জয় করে ফেলেছে। দেখলে তো কিভাবে তাকে তাড়িয়ে দিলাম। দেখতে হবে না মেয়েটা কার, এখন থেকে আমাদের আর কোনো বাধা নেই। আমরা আজ থেকে স্বাধীন, যা খুশি তাই করতে পারবো আমরা। বাবা বাসায় নিয়ে এসেছিল, আজ বাবাই তাকে তাড়িয়ে দিল। তুই কেমন করে বুঝলি যে তোর বাবা এসেছে সেই সময়ে? আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম মা, তখন দেখলাম বাবা ঘরে ঢুকছে। তখনই শামীমকে রুমে ডেকে এনে দরজা লাগিয়ে দিয়েছি, জামা ছিঁড়ে ফেলা শুরু করি। আর তারপর তো তোমরা সবই জানো। বাহ বাহ, মেয়ে আমার দেখি পাক্কা খেলোয়াড়। আজ থেকে আর তোকে রাত জেগে পড়তে হবে না, আমি আছি তো নাকি? মা মেয়ে এমন খুশি যেন আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে। তাদের মন আজ উৎফুল্ল, যা বলে বোঝানোর মতো না। রাতে সবাই একসাথে খেতে বসে। সেই সময় কাজের বুয়া রাজু সাহেবকে বলে, সাহেব আমি আর এ বাসাতে কাজ করুম না। মানে কেন করবি না তুই? তোকে কি বেতন কম দেই না, খেতে দেই না? সাহেব আজ শামীম বাবাজির সাথে যা করলেন তা যে আমার সাথে করবেন না তার কি নিশ্চয়তা আছে? শামীম অপরাধ করেছে, তার সাজা পেয়েছে সে। সাহেব শামীম বাবাজি কোনো অপরাধ করে নাই। আমার মেয়ে শামীম বাবাজিকে তার রুমে ডেকে দরজা বন্ধ করে দেয়। আর শামীম বাবাজিও এ বাসাতে এসেছে থেকে কাজে ছেলেদের মতো বাসার সব কাজ করেছে। এমনি একদিনও ভার্সিটিতে যেতে পারে নাই। আর কাজে কোনো ভুল করলে ম্যাডাম শামীম বাবাজিরে এই রড দিয়ে ইচ্ছা মতো মারত। আর আপনাকে বলে দিলে শামীম বাবাজিকে আরও শাস্তি দিবে ম্যাডাম, তাই বলে ভয় বলে নাই। এমন দিন যেত যে শামীম বাবাজি না খেয়ে থাকতো সারাদিন। কাজের বুয়ার কথা শুনে রাজু সাহেব অনেক চমকে গেল। তার মনে আজকেও শামীম কোনো অপরাধ করে নাই। তখন তিনি তার মেয়ে আর তার স্ত্রী দিকে তাকালো, তারা ভয়ে মাথা নিচু করে ফেলে। রাফি ও আবু ভাইকে প্রতিদিন বাজারে পাঠাতো আম্মু, কিন্তু আজ আম্মু আমাকে সাথে নিয়ে বাজারে গেছে। শামীম ভাইয়ের মুখ দেখি বুঝেছি ভাইয়া কোনো দোষ করে নাই। যদি দোষ না করে সে তার মুখে বলল না কেন সে কোনো অপরাধ করে নাই? সাহেব শামীম বাবাজি তো কারো কথার কোনো উত্তর দেয় নাই। যে যাই বলুক না কেন সব মাথা পেতে নেয়। রাজু এবার বুঝতে পারলো শামীম কোনো অপরাধ করেনি, তাই খাওয়া বাদ দিয়ে দৌড়ে দিয়ে নিচে নেমে গেল। রাস্তা দেখলো শামীম কোথাও নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলো, তারা বলে অনেক আগে চলে গেছে। রাজু মন খারাপ করে আবার, ছোট মনের মানুষ তোমরা দুইজন। ছেলেটা কি এমন ক্ষতি করেছিল তোমাদের যার কারণে এমনটা করলে? গরিবরা কি মানুষ না? তোমাদের মা মেয়ের এত অন্যায় মাথা পেতে নিত, তবুও কোনোই কিছুই বলতো না। তার সাথে এমনটা করতে পারলে তোমরা? আমার কাছে তো তোমরা কোনো অপরাধ করো নাই, যার কাছে করেছো তার কাছে যাও। এই বলে রাজু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে থাকে আর নিজের অপরাধের অনুশোচনা করতে থাকে। না চাইতো রাজুর চোখ দিয়ে পানি বের হয়ে আসে। তখন শামীমের আহাজারির কথা রাজুর মনে পড়ে যায়। কিভাবে ছেলেটা পা ধরে কান্না করেছিল। এত মানার পরও যেতে চায়নি শামীম রাস্তা ঘুরতে থাকে, কোথাও মাথা লুকানোর সামান্য জায়গাটুকু পায় না। সে শহরে এত বড় বড় বিল্ডিং, কিন্তু মানুষের থাকার মতো জায়গা হয় না সেখানে। আনমনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে শামীম তা নিজেও জানে না।
এদিকে শরীরে রক্ত শরীরে শুকিয়ে গেছে তার। শামীম সেই সকালে একটা রুটি খেয়েছে, তারপর আর কোনো খাওয়া হয়নি তার। শামীম রাস্তা দিয়ে যেতে যেতে দেখে অনেক মানুষ রাস্তায় ফুটপাতে শুয়ে আছে। হায়রে জীবন, কেউ থাকে অট্টলিকায়, কেউ এই রাস্তার পাশে। সবাই তো মানুষ, তাহলে এত পার্থক্য কেন এই দুনিয়াতে? সবারও তো একটু ভালোভাবে বাঁচতে মন চায়। কেউ কি দেখে না, কেউ কি বোঝে না গরিবের কষ্ট? সবার মন কি এই শহরের ইট পাথরের মতো এত শক্ত? শামীম ওদের সাথে ঘুমানোর চিন্তা করলো, কিন্তু জায়গা পাচ্ছে না, কোথায় ঘুমাবে। শেষে শামীম একটা রাস্তার কুকুরের পাশে একটু জায়গা পেলে সেখানে শামীম ঘুমিয়ে পড়ে। একে তো মার খেয়েছে, তার উপর এতদিন এত কষ্ট করা, আবার না খেয়ে থাকা, চোখ বুঝেতেই ঘুমিয়ে গেল শামীম। খুব সকালে পাখির ডাকে আর ফুটপাতে দিয়ে মানুষ চলাচলা করাতে শামীমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে দেখি তার পাশের মানুষগুলো অনেক আগে ঘুম থেকে উঠে চলে গেছে, আর কুকুরটা শামীমের পায়ের উপর শুয়ে। কি আজব দেখেন, শেষে কিনা শামীমের সঙ্গী হলো রাস্তার একটা কুকুর। শামীমের পুরো শরীর খুব ব্যথা করতেছে, আর শামীমের গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথাটা তুলতে কষ্ট হচ্ছে। কোনো রকম শামীম সেখান থেকে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে কাজের সন্ধানে চলল শামীম। সারাটা দিন সবার কাছে কাজের জন্য ঘুরছে, কিন্তু কেউ শামীমকে কোনো কাজ দেয় নাই। এই শহরে মামা খালু আর টাকা ছাড়া কোনো কিছু হয় না, আর মানুষটা যদি গরিব আর এতিম হয় তাতে তো রাস্তার কুকুর মনে করে সবাই। এই শহরে যতগুলো গাড়ি আর বড় বড় বিল্ডিং আছে, তাতে করে মনে হয় না এই শহরের মানুষ গরিব হতে পারে। তবুও তারা এমন ব্যবহার আচরণ করে, তারা মনে হয় খুব অসহায়। রাতে শামীম একটা ফার্মেসি থেকে জ্বর আর শরীর ব্যথার ঔষধ নেয়, তারপর একটা ছোট দোকান থেকে হালকা কিছু খায়। আর শামীমের রাতে ঘুমানোর স্থান হয়েছে একটা ছোট লেকের ধারের বেঞ্চে। ব্যাগটা মাথায় দিয়ে ঘুমিয়ে গেল শামীম। এদিকে রহিম আজ অনেকদিন থেকে শামীমের সাথে কথা বলতে পারে না। যতবার রাজুকে সে ফোন করেছে ততবার রাজু বলেছে সে অফিসে আছে। রহিমের শামীমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ছেলেটা একেবারেই সহজ সরল, না জানি ছেলেটা কেমন করে আছে। যাদের বাবা মা দুনিয়ায় নেই তাদের মতো অবাগার কেউ নেই দুনিয়ায়। যারা বাবা মা আছে, না খেয়ে থাকলেও তারা তাদের সন্তানের খবর নিতে পারে, খেয়াল রাখতে পারে। রহিমের কাছে শামীমের একটা ফটো আছে, তা হাতে নিয়ে দেখতে থাকলো। খুব মায়াবী চেহারা শামীমের, আর যখন শামীমের হাসে মনে হয় শামীম পৃথিবীর সেরা সুখী, আর কোনো দুঃখ নেই। আর এই ফটোটা শামীম হেসে হেসে তুলেছিল, দেখে মনেই হবে না ছেলেটা অনেক কষ্টে আছে। না, আমাকে ঢাকা যেতে হবে, নিজে গিয়ে ছেলেটার খবর নেওয়া লাগবে। ততদিন না হয় আমার সহকারী অফিসটা দেখাশোনা করবে, মাদ্রাসাটা তারাই চালাবে। আর দুদিন দুই রাত থেকে শামীম এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন শামীম চোখ খুলে মেলে তাকায়, প্রায় বিকাল হয়ে গেছে। শামীম নিজেও জানে না যে সে আজ 2 দিন থেকে অজ্ঞান অবস্থায় কাঠের বেঞ্চে শুয়ে আছে। শামীমকে এইখানে অনেক লোক দেখেছে, কিন্তু কেউ আর এসে দেখেনি শামীম বেঁচে আছে নাকি মরে গেছে। শামীমের শরীর উপর মাছির ছনছন করছে, তার কারণ তার শরীরের রক্ত আর শরীরটা প্রায় ঘা হয়ে গেছে। বিকেলে শামীম সেখান থেকে উঠে আবারও কাজের সন্ধানে যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। হঠাৎ দেখতে পায় একটা বৃদ্ধ রিক্সা চালককে একটা কাল লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, আর রিক্সাটা উল্টে যায়, সাথে লোকটাও পড়ে যায়। কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায় না তার কাছে। শামীম আর কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে লোকটাকে ধরে তুলে এবং ভাঙা রিক্সাটা কোনো রকম টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। রিক্সা চালককে তার মালিকের কাছে নিয়ে আসে, মানে গ্যারেজে, মানে রিক্সাটাও কোনো রকম ধরে নিয়ে আসে। রিক্সাটা মালিককে দেখায়, মালিক রাগ হলে বুঝতে পারে বৃদ্ধের কোনো দোষ নেই। তারপর মালিক তার রিক্সা ভালো করার জন্য মেকারকে বলে, রিক্সা ভালো করতে বলে। রিক্সা চালকের নাম আবুল। তা বাবা, তুমি কেডা আর তোমার নাম কি, বাড়ি কই, আর আমাকে এভাবে সাহায্য করলে? রিক্সা চালক আবুলের কথা শুনে শামীম চোখের পানি ছেড়ে দিল। তখন প্রায় সব রিক্সা চালক গ্যারেজে রিক্সা জমা এবং ভাড়ার টাকা দিতে এসেছে আর মালিকের কাছে। শামীমের কান্না করা দেখে সবাই একটু এগিয়ে আসলো। এই হলো গরিব মানুষদের যদি দেখেছে আর গরিব মানুষ বিপদে পড়েছে বা কান্না করতেছে, তখন গরিব মানুষগুলো সাহায্যে হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসে। গ্যারেজে রিক্সা চালকগুলো সবাই শামীমকে জোর করে কেন সে কান্না করতেছে, তখন তার সব ঘটনা খুলে বলে। সবার চোখে পানি, এমনকি গ্যারেজের মালিকের চোখেও পানি। হয়তোবা গরিব বলে শামীমের দুঃখটা তারা সবাই বুঝতে পেরেছে, আর তারাও দুঃখের মানুষ, তাই তারাও কেঁদে ফেলেছে। আরে বেটা, কে বলেছে তোর আপন কেউ নাই দুনিয়ায়? আমি আছি, এখানে যারা আছে সবাই তোর আপন। আজ থেকে তুই আমাদের সাথে এখানে থাকবি। হ্যাঁ শামীম, তুমি ওখানে থাকো বুঝলে, আর একজন গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসো। আগে শামীম সুস্থ হোক, তারপর বাকি সব কথা হবে। আর আজ থেকে শামীম এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। তখন একজন ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডাক্তার শামীমের চিকিৎসা করলো এবং শামীম প্রায় 10 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হলো। আর শামীমের পিছনে যত ব্যয় হয়েছে সব রিক্সা চালক আর মালিক ব্যয় করেছে, কিন্তু
কতদিন আর এভাবে অপরের কাঁধের উপর শামীম বসে খাবে? আর সব রিক্সা চালক এক জায়গায় মানুষ না, সবাই আলাদা আলাদা জেলার মানুষ, আর সবাই গরিব হতে আর একটা গরিব কষ্ট দুঃখ বুঝতে পেরেছে। চাচা, আমি কিছু করতে চাই, এভাবে বসে থেকে থেকে আমার মোটেও ভালো লাগতেছে না। আর আমি পড়াশোনাও চালিয়ে যেতে চাই। তা কি করবি ভেবেছিস তুই বাবা? আমার তো মনে হয় না এই শহরে কোনো কাজ পাবো, তাই ভেবেছি তোমাদের সবার মতো আমিও রিক্সা চালাবো। রিক্সা চালালে পড়াশোনা কেমনে করবি? দিনে ভার্সিটি যাব, দুপুরের দিকে চলে আসবো, রিক্সা নিয়ে চালাবো, রাতে গ্যারেজে এসে রিক্সা জমা দিয়ে পড়াশোনা করে ঘুমাবো। তাহলে তো তোর অনেক কষ্ট হবে, পারবি সামলাতে? আর তুই কি রিক্সা চালাতে পারবি? চাচা, আল্লাহ আমাকে পুরোপুরিভাবে সুস্থ সৃষ্টি করেছে, তাই আমার কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আর কষ্ট না করলে তো সুখের দেখা পাবো না। তাহলে আজ আমার সাথে চল, তোকে আমি শহরটা চিনিয়ে দেই, আর কোন জায়গায় ভাড়া কত সব শিখে নে, তাহলে পরে আর তোর সমস্যা হবে না। সেদিন শামীম আবুল মিয়ার সাথে শহরে অনেক জায়গায় যায়, পথঘাট চিনে নেয়, কোথায় কি আছে সবকিছু দেখে নেয়, কোন জায়গায় কত বাধা হবে সবকিছু শামীম একবারই শিখে নেয়। পরের দিন থেকে শামীম রিক্সা চালানো শুরু করে দেয় এবং প্রথম দিনই বেশ কিছু টাকা কামাই করে। ফেরার পথে সেই টাকা দিয়ে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসে নিজে হাতে সবাইকে খাইয়ে দেয়, আর সবাই অনেক খুশি, সবাই মিষ্টিগুলো খায়। তো শামীম প্রায় কয়েকদিন রিক্সা চালানোর পরে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে শামীমের কাছে চলে আসে। ভাই, একটু দয়া করে আমাকে সাহায্য করেন ভাই। কেন আফুমনি, কি হয়েছে? এমন করতেছেন কেন? ভাই, সব পরে বলবো, আপনি একটু দয়া করে আমার সাথে আসুন। আমার বোন খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কোনো গাড়ি পাচ্ছি না। বোনটার অনেক ব্লাড বের হচ্ছে ভাই, দয়া করুন আমাকে। বোন, আপনি কাঁদবেন না, বলুন আপনার বাসা কোথায়, আর আপনি রিক্সায় উঠুন। ভাই, আমার বোনকে দয়া করে তুলে একটু রিকশায় বসান, আমি রক্ত দেখতে পারি না। শামীম সাথে সাথে পড়ে থাকা মেয়েটাকে পাজা কোলে তুলে দুই হাতের উপর নিল, আর তখন শামীম মেয়েটার পিছন দিকে করলে বুঝতে পারে আসলে রক্ত কোথা থেকে বের হচ্ছে। শামীমের মাথা যেন ঘুরে পড়ে যায়, এত রক্ত কি কারণে বের হবে মেয়েটার? যা কিছুই না ভেবে দৌড়ে গিয়ে মেয়েটাকে রিক্সায় তুললো, আর তার বোনকে রিক্সায় উঠে তাকে ধরতে বলল। শামীম রিক্সা খুব জোরে চালাতে শুরু করে দিল, কিন্তু যখন মেয়েটাকে শামীম কোলে করে নিয়েছিল তখন মেয়েটার শরীর একটু একটু ঠান্ডা ছিল। বোন, যদি কিছু মনে না করেন আমাকে বলবেন কি কারণে রক্ত বেরোচ্ছে আর উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওকে ধর্ষণ করা হয়েছে। মানে কিভাবে আর কেমন বাজে কাজ করলো? ভাই, বোনটা আমার ছোট থেকেই চাপা স্বভাবের, কোনো কিছু হলেও সে কাউকে মুখ ফুটে কিছু বলতো না। ও আমার ছোট খালার ছোট মেয়ে, ওরা দুই ভাই বোন, কিন্তু খালা খালু তাদের ছেলেকে অনেক ভালোবাসে। 4 দিন আগে হঠাৎ করে সংবাদ আসে নানা গুরুতর অসুস্থ, তাই আমার খালা খালু আর খালাতো ভাই নানা বাড়িতে যায়। আমার বাবা মা আরও যে খালারা আছে সবাই যায় সেখানে। সেদিন আমার বোনের ঋতুস্রাব শুরু হয়, আর তার প্রচণ্ড পেট ব্যথার কারণে যেতে পারে না। আর সেদিন এর ফুফাতো ভাই বেড়াতে এদের বাসায় আসে, তাই খালা খালু ওর চাচাতো ভাই আর ফুপুর ছেলেকে ওদের বাসায় রেখে যায়। ওর ফুপুর ছেলে ওকে অনেকবার প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সে বারবার ফিরিয়ে দেয় তাকে। সেদিন রাতে বোনটা আমার পানি খাওয়ার জন্য কিচেনে গেলে পিছন থেকে ওর মুখ চেপে ধরে মেঝেতে শুইয়ে দিয়ে সারা রাত ওই জানোয়ার দুটো ধর্ষণ করে। তার ওই অবস্থা থাকা অবস্থায় আমার বোনটা তাদের এমন পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওর জ্ঞান ফিরে তখন ভোর হয়েছে, আর দেখতে পাই তার গায়ের জামাটা প্রায় ছিঁড়ে গেছে আর উলঙ্গ হয়ে আছে সে। কোনো রকম রুমে গিয়ে একটা চাদর জড়িয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, তারপর সারাদিন দরজা বন্ধ করে রুমে থাকে, ভয়ে লজ্জায় কোথাও যেতেও পারে না, কাউকে কোনো কিছু বলতেও পারে না। এক ধর্ষণ আর দ্বিতীয় তার ঋতুস্রাব, দুইটার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকটা ডিপ্রেশনে চলে যায় সে। রাতে সেই জানোয়ার দুটো আবার আমার বোনের রুমে গিয়ে বলে, লুক, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে সারা রাত আমরা দুজন যা করেছি তা সারা দেশের মানুষ দেখবে। আমরা কিছু ভিডিও করে রেখেছি, আর মুখ খুললে মেরে ফেলবো। কত করে বলেছি আমাকে ভালোবাস, তা করলি না, শেষে তো সব হারালি। শেষে হাসতে হাসতে তারা রুম থেকে চলে যায়। 2 দিন পর খালা খালু বাড়িতে আসলে আমার বোনটা তার বাবা মাকে বলে তার চাচার ছেলে এবং ফুপুর ছেলে তার সাথে অনেক খারাপ কিছু করেছে, কিন্তু ওর বাবা মা তা শুনে না। উল্টো তার চাচার ছেলে আর ফুপুর ছেলের কথা শুনে
সেদিন খালা ওকে কয়েকটা থাপ্পড় মারে। তারপর খালা খালু আবার সেদিনই নানা বাড়ি যায়। আর আজও জানোয়ার দুটো এই অবস্থা থাকায় ধর্ষণ করে পালিয়ে যায়। পুরো বাসা ফাঁকা, শুধু ওই জানোয়ার দুটো আর আমার বোনটা ছাড়া 4 দিন থেকে বাসায় কেউ নাই। আর আজ একটু আগে আমাকে আমার বোনটা ফোন করে ডেকে এনে সব কথা বলে। তারপর তো আপনাকে ডাকতে আসলাম। শামীম মেয়েটার কথা শুনে কান্না করে ফেললো। দুনিয়াতে এখন এমন জানোয়ার বেঁচে আছে। মেয়েটা বাবা মা কেমন, যারা নিজের সন্তানের খবর রাখে না, নিজের সন্তানের কথা বিশ্বাস করে না। এমন বাবা মার ঘরে মেয়েদের জন্ম না নেওয়া ভালো। বোন, আপনি থানায় জানান না এই বিষয়টা? না, এটা জানাতে পারি নাই। আর একটু জোরে চালান ভাইয়া। আল্লাহ, এমন জানোয়ারের বিচার তুমি দুনিয়াতেই করিও। এরকম জন্তুর মতো মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারপর পুলিশ এসে মেয়েটার খালাতো বোন এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করে। তারপর সব শুনে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়। ভাইয়া, আমি এখন কি করব বলেন তো? আপনার খালাকে ফোন দিন। খালা খালু তো বিশ্বাস করবে না ভাইয়া। আপনি আগে তাদেরকে ফোন তো দেন, দিয়ে সব ঘটনা তাদের বলুন। যতই হোক না কেন, মেয়ের মরার কথা শুনলে না এসে থাকতে পারবে না। মেয়েটা ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল ওই ধর্ষিতা মেয়েটা মারা গেছে এবং সে হাসপাতালে আছে। আমি কি যাব বোন? ও, আপনার তো রিক্সা ভাড়া বাকি আছে। ছি বোন, কি বলেন আপনি? আমাকে ভাড়া দেওয়া লাগবে না। আপনি নিজে ঠিক থাকুন। আমাকে ভাই ডেকেছেন, আপনার কাছ থেকে কি ভাড়া নিতে পারি? ভাইয়া একা থাকতে খুব ভয় করতেছে, আপনি প্লিজ থাকুন না আমাদের পরিবারের মানুষ না আসা পর্যন্ত। স্বামী মেয়েটার সাথে সেখানেই থাকলো। মেয়েটা শুধু সারা রাত কান্না করে গেছে। তাকে অনেকবার কান্না করতে মানা করেছে, কিন্তু শুনে নাই, বরং বলেছে আজ ওর সাথে যা হয়েছে কালকে আমার সাথেও ওটা হতে পারত। ওদের যদি ধর্ষণ করার এত ইচ্ছা ছিল তাহলে তারা সেদিনই যা করার করেছে। তাহলে বারবার কেন বোনটাকে এমন করে ধর্ষণ করলো, তাও তার এমন অসুস্থ অবস্থায়? এই নতুন কি বাবা, আমাদের এদেশে এটা এখন পেশা হয়ে গেছে। জীবনে কত দেখলাম এমন ঘটনা, কত যে মেয়ে ধর্ষিত হয়ে রাস্তার জঙ্গলে পড়েছিল। আরে বেটা, এটা ঢাকা শহর, এখানে থাক সব শিখতে পারবি আর জানতেও পারবি। শুধু এই শহর না, পুরো দেশের কোনায় কোনায় একমাত্র ধর্ষণের ঘটনা ঘটছে। এই দেশে 6 বছরের শিশু ধর্ষণ হওয়ার মতন ঘটনা আছে, গর্ভবতী নারীরা ধর্ষণের মতনও ঘটনা আছে, গৃহবধূ ধর্ষণের ঘটনা আছে, মেয়ের সামনে মাকে দল বেঁধে ধর্ষণের ঘটনা আছে। বাবারে, যে মানুষগুলো এইসব কাজ করে তারা আসলে ভালো পরিবারের সন্তান না। এদের কাছে মা বোন খালা ফুপু কেউ নিরাপদ না। এদের একটাই চাহিদা, তা হলো যৌন চাহিদা, মনের ক্ষুধা মেটানো এদের কাজ। এরা ভাবে না এদের ঘরেও মা বোন আছে, এরাও একদিন বাবা হবে। যদি এরা এসব ভাবতো তাহলে তারা ধর্ষণ করতো না। আর সবচেয়ে বড় কথা, দর্শকরা সবার কাছে এমন করে চলাফেরা করে যেন মনে হয় সে কোনো পাপই করে নাই। সামান্য যৌন চাহিদা মেটানোর জন্য এরা কাউকে ছাড় দেয় না। এদের বিচার আল্লাহ করবে। এরা তো দুনিয়াকে বেহেশত মনে করে। পরলোক বলতে যে একটা অন্তরকালের জীবন আছে সেটা তারা বিশ্বাস করে না। এসব ভেবে আমাদের কোনো কাজ নেই। যে দেশে সরকার ধর্ষণের সাজা দিতে জানে না, সে দেশে তো ধর্ষণ বাড়বেই। যদি ধর্ষকদের ধরে ফাঁসি দিয়ে তাহলে দেশে এমন খারাপ মানুষ থাকতো না। আর যদিও থাকতো তাহলে খারাপ কাজ করার সাহস পেত না। এসব চিন্তা বাদ দিয়ে যা ঘুমিয়ে পড়। আর তোর ভার্সিটি যাবি কবে থেকে? শামীম আর তাদের কোনো কিছু না বলে গ্যারেজে থাকার ঘরে গিয়ে শুয়ে পড়লো, কিন্তু তার চোখে ঘুম আসতেছে না। সে ভাবতেছে স্বামী মেয়েটার বাবা মা কি এটা বিশ্বাস করবে না তার মেয়েকে 2টা জানোয়ার ধর্ষণ করেছে। তার মেয়ের মৃত্যুর কারণ ওই জানোয়ার দুটো। দেশের পুলিশ কি তাদেরকে ধরে শাস্তি দিতে পারবে, নাকি পুলিশ তাদের ধরবে না, নাকি ধরে নিয়ে আসার পর ছেড়ে দেবে? আল্লাহ এখন নিয়তি তোমার। আমাকে না হয় এতিম বানিয়েছে, কিন্তু আজ একটা পরিবারকে, একজন মাকে, একজন বাবাকে সন্তানহারা করে দিবে। আল্লাহ, তুমি কি চাইলে সাথে সাথে সব খারাপ মানুষের বিচার করতে পারো না? নানান রকম চিন্তা করে স্বামী ঘুমিয়ে গেল। ঠিক জোহরের সময় উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার রিক্সা নিয়ে বের হলো। সেদিন রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা স্বামী একটু মোটামুটি ভালো শার্ট আর প্যান্ট পরে কলেজের দিকে রওনা হলো। রহিম আর থাকতে না পেরে নীলফামারী থেকে রংপুরে এসে ঢাকার বাসে ওঠে। ঢাকা চলে আসলো। ঢাকা এসে তার বন্ধু রাজুর বাসায় ঠিকানায় চলে গেল। রাজু বাসায় ঢুকে দেখে রাজু বাসাতে নেই, তার স্ত্রী সন্তান বাসায় আছে। আর রহিমকে দেখে মুর্শিদা বেগম চিনতে পারলো। তিনি রহিমকে একটু রুম দেখিয়ে দিল বিশ্রাম নেওয়ার জন্য। রাজু আসলে তখন না হয় বাকি কথা হবে। রাজু
রাতে রাজু বাসায় আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সোফাতে বসলো। আচ্ছা রাজু, শামীম কোথায়? ওকে তো আসছি থেকে দেখতে পারতেছি না। সবাই রহিমের কথা শুনে মাথা নিচু করে রাখলো। কেউ রহিমের কথার উত্তর দিতে পারছে না। আরে এভাবে চুপ করে আছিস কেন? বল শামীম কোথায়? রহিম, আমি তোর ছেলেকে তাড়িয়ে দিয়েছি। মানে কি বলতেছিস তুই? অনেক জায়গায় খুঁজেছি, কোথাও নাই। ওর কি আর কোনো খোঁজ খবর নাই? ঠিক আছে, তাহলে আজ আমি আসি। আজকে আসলি আর আজকে যাবি মানে? রহিম এবার কান্না করা শুরু করে দিল, যা দেখে রাজুর বুকটা ছেদ করে উঠল। যে রহিম কোনোদিন কান্না করে না, আজ সেই রহিম কান্না করতেছে।